একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে ইতিমধ্যে উম, ব্রিটিশ বেশ কয়েকজন এমপি তারা বাংলাদেশের এই সময়ের মানবাধিকার এবং বাক স্বাধীনতার পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, এমনকি ক্ষোভ প্রকাশও করেছেন। এমন বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানা গেছে। এবং যেই সভায় এই ঘটনাটি ঘটেছে, যেইখানে এমপিরা সমবেত হচ্ছিলেন এবং তারা বক্তব্যে তাদের যে ক্ষোভ প্রকাশ করেছেন, উদ্বেগ জানিয়েছেন, সেই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং খুবই বাংলাদেশের সর্বজন পরিচিত চিকিৎসক অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত। তাকে আমি এই কারণে যুক্ত করেছি, তার কাছ থেকে আমি নিজে একটু জানবো, শুনবো এবং আপনাদেরকেও একটু জানানোর চেষ্টা করব আসলে কি হয়েছিল, কবে, কখন এবং তারা কি বলেছেন। আমি প্রফেসর ডক্টর হাবিবে মিল্লাত, আপনাকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা দর্শকদেরও। জি, আপনি আপনি জানেন যদি যে একটু বলেন যে এটি কবে, এই এটি কি হয়েছিল, কোনো বৈঠক না সেমিনার না কি, কবে হয়েছিল এবং সেখানে কি হয়েছে, একটু বিস্তারিত যদি বলেন। এটা গত সোমবার 13 এপ্রিল হাউস অব কমন্স অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের কমিটি রুমে 8 জন এমপি উপস্থিত ছিলেন এবং আমাদের পক্ষ থেকে উপস্থাপনা করা হয়, কিনোট স্পিকার হিসেবে আমি সেখানে উপস্থাপনা করি। সেইখানে জনাথন ব্রাশ এমপি, উনি এটা স্পন্সর করেছেন এবং চেয়ার করেছেন। এর মধ্যে আরো ছিলেন জেরেমি করবিন, রিচার্ড বার্গন, জস অ্যাথওয়াল, ক্রিস্টিন জার্ডিন, গ্রাহাম মরিস, অলিভার রায়ান এন্ড হেনলি টাফমেল এমপি। অর্থাৎ 8 জন এমপি মিলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সময় এবং তার ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময় যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার নিয়ে বাংলাদেশে যে একটি চাপা দেওয়া হচ্ছে এই অধিকারগুলোকে, সেই অধিকারগুলোকে তারা শুনতে চেয়েছেন এবং তারপরে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন এই ব্যাপারটি নিয়ে তারা অবশ্যই ভবিষ্যতে যারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এই দেশে অর্থাৎ ইউকেতে এবং বাংলাদেশে যোগাযোগ করে তারা সমাধানের একটা চেষ্টা করবেন। তাদেরকে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেটিকে একটি নির্বাহী আদেশ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিংবা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুযায়ী 4 লক্ষ গ্রেপ্তারের মধ্যে 30-35 হাজার এখনো জেলে রয়েছে বিনা জামিনে, কিংবা আইসিটিতে, পৃথিবীতে যে আইসিসিপিআর এ বাংলাদেশ স্বাক্ষর করেছে 2009 সনে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, সেইখানে আইসিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাথে সাথে আইসিটিতে যে আন্তর্জাতিক মানের আইন পরিচালনা করার কথা ছিল, সেটার ব্যত্যয় ঘটেছে, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের 29 ডিসেম্বর 2025 রিপোর্টে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এগুলো শুনে তারা সত্যিকার অর্থেই তারা গণতন্ত্রের সূতিকাগার হিসাবে এই ব্রিটেনের যে পার্লামেন্টটি রয়েছে, তারা সেইখানে হয়তোবা কোনো মোশন আনবেন, তারা যে দপ্তর এফসিডিও যে মন্ত্রণালয়টি এটা দেখেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং বাংলাদেশে যে সমস্ত সাহায্য সহযোগিতা মানবাধিকারের জন্য করা প্রয়োজন তারা সেইগুলো করবেন। বিশেষ করে কারা অন্তরালে মৃত্যুবরণকারী 2 জন সিনিয়র মন্ত্রী, যাদের বয়স 80-র বেশি ছিল, বিনা চিকিৎসায় শারীরিক মানসিক যন্ত্রণায় তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। কমপক্ষে 41 জন আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে বিভিন্ন কারণে। 500-রও বেশি আওয়ামী লীগের নেতাকর্মী অন্তর্বর্তীকালীন সময়ের সাথে সাথে তাদেরকে হত্যা করা হয়েছে। 637 জনকে মব লিঞ্চিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। 1800-রও বেশি
মামলা করা হয়েছে, যার মধ্যে 800-এরও বেশি হত্যা, সাজানো, প্রতিহিংসামূলক মামলা। হয়তো ঘটনা ঘটেছে একটি জায়গায়, কিন্তু আসামি করা হয়েছে ওই এলাকার সমস্ত আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে। এই ধরনের প্রমাণ সহ সেখানে উপস্থাপন করা হয়েছে এবং তারা এ ব্যাপারে খুবই অবাক হয়েছে এবং তারা ভাবছে বাংলাদেশে স্থায়ী গণতন্ত্র আনতে সকল দলের অংশগ্রহণের নির্বাচন এবং রাজনৈতিক অধিকার সকল দলের এবং প্রত্যেকটা ব্যক্তির, এ ব্যাপারে তারা দৃঢ় মত প্রকাশ করেছেন এবং তারা চেয়েছেন এ ব্যাপারে বর্তমানে যে সরকার রয়েছে তাদের কাছে তারা প্রাথমিকভাবে অনেক কিছু আশা করেছিলেন, কিন্তু একই দিনে 7ই এপ্রিলে যারা 1 জুলাই পরবর্তীকালে হত্যাকাণ্ডের সাথে জড়িত, অগ্নিসংযোগের সাথে জড়িত, যারা লুণ্ঠন ভাঙচুরের সাথে জড়িত, তাদেরকে অবমুক্তিময় ইনডেমনিটি দেওয়ায় তারা অবাক হয়েছেন এবং এটিকে তারা কালো আইন হিসেবে বলেছেন যেই অপরাধী হোক না কেন দেশের আইন অনুযায়ী বিচার হবে, যার সাথে আমরা সম্পূর্ণ একমত, তিনি যেই হন না কেন, কিন্তু তার জন্য কাউকে ইনডেমনিটি দেওয়া হবে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সাথে সাথে পার্টির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি পার্টির কেউ কোনো কারণে অপরাধ করে থাকে, প্রচলিত আইনে সুবিচার করা হবে তার প্রতি, কিন্তু তাই বলে একটা মেজর পার্টিকে ব্যান্ড করা কিংবা কার্যক্রম বন্ধ করা এবং তাদের নির্বাচন থেকে জোরপূর্বক বাইরে রাখা গণতন্ত্রের সঙ্গে যায় না। এই জন্য তারা এই ব্যাপারটির দিকেও খুবই মনোযোগ দিয়েছেন এবং বিশেষ করে আইনের শাসন হিসেবে এই যে 30-35 হাজার মানুষ, যাদের মধ্যে 124 জন বা 26 জন এমপি রয়েছেন, তাদেরকে অনেক সময় ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের যে যদি তারা অপরাধ করে থাকে তাদের বিচার হবে, আবারও বলছি, কিন্তু জামিন পাওয়ার অধিকার সবার আছে, সেই জামিন দেওয়া হচ্ছে না। তারা হয়তো এ ব্যাপারে দ্রুত একটি অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে। তারা কথা বলেছে, তারা ভেবেছিল যে অন্তর্বর্তীকালীন সরকারটি অনির্বাচিত, অসাংবিধানিক হওয়ার কারণে তাদের হয়তোবা অ্যাক্টিভিটি যেমন ছিল, বর্তমানে যে সরকারটি রয়েছে সেই সরকারটি তার ধারাবাহিকতা রক্ষা করছে বলে তারা অবাক হয়েছে। বিশেষ করে আপনারা যদি কয়েকটি ব্যাপার দেখে থাকেন, বিচার বিভাগকে পৃথকীকরণ অধ্যাদেশ কিংবা গুমের বিরুদ্ধে যে অধ্যাদেশ কিংবা বাংলাদেশের মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশগুলি 133টি অধ্যাদেশের মধ্যে ছিল, সেইগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ 30 দিনের মধ্যে যদি সংসদে এটা প্রস্তাব হিসেবে না আসে তাহলে এটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, সেইগুলো কিন্তু হয়ে গেছে। কিন্তু ইনডেমনিটি কিংবা আওয়ামী লীগ বাতিলের যে নির্বাহী আদেশ, যেটা অর্ডিন্যান্সের মাধ্যমে করা হয়েছে, সেটি কিন্তু তারা আলোচনা করে পুনর্বহাল করেছে। এই যে একটি ডাবল স্ট্যান্ডার্ড, বিশেষ করে বাংলাদেশের এই যে শিশু মৃত্যু, বিশেষ করে হামের জন্য তারা যে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য তারা খুবই শিশু মৃত্যুর প্রতি তো তারা বুঝতেই পারেন তারা কেমন সেন্সিটিভ, এবং বর্তমান সরকারও বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করেছে যা তাদেরকে খুশি করতে পারে নাই আসলে। এবং যে ধারণা নিয়ে প্রাথমিকভাবে ডক্টর ইউনূসের প্রতি মানুষের প্রতি একটা সমর্থন ছিল, পরবর্তীকালে সেটা জনসমর্থন শূন্যের কোঠায় নেমে আসে। বর্তমান সরকারের 2 মাসের মধ্যেও, তাদের কর্মকাণ্ডের মধ্যেও জন সমর্থন হারিয়ে একটা জনরোষের তৈরি হয়ে গেছে। এবং একটি কথা একজন এমপি স্পেসিফিক্যালি বলেছে, যদি এই ধরনের অবস্থা ঘটে এবং আওয়ামী লীগ যদি সেখানে না থাকে তাহলে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ঘটবে, যেটি কখনোই একটি গণতান্ত্রিক সেকুলার দেশে গ্রহণযোগ্য নয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, মূলত এই তথ্যটুকু জানানোর জন্যই আমি প্রফেসর ডক্টর হাবিবুর মিল্লাতকে অনুরোধ করেছিলাম আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এখন আর অন্য কোনো বিশ্লেষণে যাচ্ছি না, তবে একটি জিনিস একটু জানার জন্য মানুষের কৌতূহল,
যে বাংলাদেশেও তো ব্রিটিশ অ্যাম্বাসেডর যিনি আছেন, তিনি তো গত এই ডক্টর ইউনূসের সময়ও ছিলেন, তাকেও আমরা দৌড়ঝাঁপ করতে দেখেছি, এখনো একই ভাবেই তিনি সক্রিয় আছেন। তো তিনি তো সবকিছু আরো কাছ থেকে দেখছেন যে কি হচ্ছে না হচ্ছে। তার সেই দেখা বা পর্যবেক্ষণের প্রতিফলন কি ব্রিটেনে পৌঁছে কিনা, বা ব্রিটিশ সরকারের নলেজে আছে কিনা, এই যে এমপিরা যে ক্ষোভ জানালো, উদ্বেগ জানালো, সেটার সঙ্গে এই যে বাংলাদেশের সারাকুক যেভাবে দৌড়ঝাঁপ করছেন, তাদের কোনো কমিউনিকেশনটা আছে কিনা, কেমন হয় আসলে আপনার? টার্গেটটি এটি হচ্ছে টার্গেট। আপনি দেখুন, বাংলাদেশ থেকে যে রিপোর্টগুলি আসে সেটার সত্যতা যাচাই না করেই ব্রিটেনের যে পলিসি মেকাররা আছে তারা সিদ্ধান্ত নেন ওটাকে বেদবাক্য হিসেবে ধরে। কিন্তু যখন উল্টো দিক থেকে রিপোর্টগুলো যাচ্ছে তখন তারা এম্বাসিতে চিঠি পাঠান, ইনফরমেশন গুলো উল্লেখ করেন, জানতে চান যে এই ইনফরমেশন গুলো কেন আগে আসেনি বা এই ইনফরমেশন গুলো সত্য কিনা। তখনই কিন্তু এম্বাসিতেও একটা চাপ পড়ে যে আমরা যে রিপোর্ট গুলো দিচ্ছি সেগুলো কিন্তু অতীতে বিনা চ্যালেঞ্জেও গেলে এখন কিন্তু আর বিনা চ্যালেঞ্জে যাচ্ছে না, সুতরাং তারাও সাবধান হয়ে গেছে। আর একটা, যদিও এটা বলা ঠিক কিনা জানি না, একটা ছিল যে আওয়ামী লীগকে তারা একটি নির্বাচন থেকে বাইরে রাখার একটা প্রচেষ্টা তাদের ছিল। আপনারা শুনেছেন তারা গণতন্ত্রের সংজ্ঞা পর্যন্ত পরিবর্তন করে দিয়েছিল। তারা সবগুলোর অংশগ্রহণের নির্বাচন, যেটিকে তারা 5 অগস্টের পূর্বে বলতো যে এটা সকল দলের অংশগ্রহণে, 5 অগস্টের পরে তারা বলে শুরু করেছিল জনগণের অংশগ্রহণে, সকল স্টেক হোল্ডারের অংশগ্রহণে। সেই ন্যারেটিভটা আবারও চেঞ্জ হওয়ার পথে, এবং এই কর্মকাণ্ডগুলো সেগুলো চেঞ্জ করতে বাধ্য করবে। এবং ইতিমধ্যেই হাউস অফ কমন্সের একজন লর্ড অ্যালেক্স কার্লাইট, বেশ ইনফ্লুয়েন্সিয়াল, তার সাথে আমার যোগাযোগ হয়েছে, তার সাথেও মিটিং হয়েছে, এবং তিনিও একই কথা বলেছেন, দেশে একটা সঠিক এবং দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। প্রত্যেক সরকারেরই ভুল আছে, প্রত্যেক সরকারই ক্ষমতায় থাকার সময় কোনো না কোনো ভুল করেছে, কিন্তু সেগুলোকে অবশ্যই কনসিডারে নিতে হবে, কিন্তু সামনের দিকে তাকাতে হবে। অন্যায় ভাবে যেন একজন মানুষও সাফার না করে সেই ব্যাপারটির দিকেও তারা খুব স্ট্রংলি নজর রাখছেন। সুতরাং এক মোটা দাগে আমি বলতে পারি, ইউকেতে লেবার, কনজারভেটিভ কিংবা ইন্ডিপেন্ডেন্ট যারা আছেন তারা একযোগে কাজ করছেন বাংলাদেশের গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য, এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন তাদের গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, মানবিক অধিকার ফিরে পায় সে ব্যাপারে তারা চেষ্টা করে যাচ্ছে। একদম শেষ পর্যায়ে, এই যে 8জন এমপি, তারা কোন দলের ছিলেন? তারা কি সরকারি দলের, নাকি বিরোধী দলের, লেবার পার্টির বা কনজারভেটিভ পার্টির, কোন দলের, নাকি সব দলের? 7 জন সরকারি দলের ছিলেন, লেবার পার্টির। লেবার পার্টি, ওকে। আর একজন ছিলেন এক সময়ের লেবার পার্টির প্রধান, লিডার অফ দ্য পার্টি, তিনি পরবর্তীতে স্বতন্ত্র হয়ে যান। এই 8 জন ছিলেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দর্শক যারা এতক্ষণ শুনছিলেন, আপনাদের জন্য বলছি, এই তথ্যগুলো কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যখন একচেটিয়া ভাবে বিভিন্ন দেশে বিভিন্ন তথ্য পাঠাচ্ছিল, এবং সেই অনুযায়ী আন্তর্জাতিক পর্যায় থেকেও যে রিপোর্টগুলো যাচ্ছিল বা প্রকাশ হচ্ছিল, সেটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছিল। কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যেই বিশিষ্ট জনেরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তারা কিন্তু বসে নেই, তারা এখন তথ্য আদান প্রদান করছেন, বিভিন্ন বাস্তব চিত্রগুলো বা যা ঘটছে সেগুলো তারা বিভিন্ন মহলে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিচ্ছেন। ফলে এর একটা প্রভাব, ইতিবাচক প্রভাব পড়বে, এটি সবাই বিশ্বাস করতে পারেন। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর হালিমা মিলাত, আপনাকে আবারও। আপনি ভালো থাকুন, নিরাপদে থাকুন অবশ্যই।